আহ সুপ্রিয় দর্শক মন্ডলী, বিসেফ ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে বিসেফ ফাউন্ডেশন নিরাপদ খাদ্য নিয়ে আহ, এক ধরনের আন্দোলনে নিয়োজিত আছে। নিরাপদ খাদ্য বাংলাদেশের সকল নাগরিক যাতে নিরাপদ এবং পুষ্টিকর খাবারের পেতে পারে, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মানুষকে শিক্ষিত করা এবং সরকারের পলিসি মেকিং এ নীতি নির্ধারণীতে সহায়তা করা, নানানভাবে আমরা এটাকে জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে উৎপাদন থেকে একেবারে আমাদের প্লেট পর্যন্ত যাতে খাবার নিরাপদ এবং পুষ্টিকর হয়। আমাদের এই যাবৎকার আলোচনায় আমাদের ভিতরে একটা একটা ধারণা, বদ্ধমূল ধারণা হয়েছে যে আমাদের আসলে সবকিছুর ভিতরে আমাদের মানুষের মনোজগতের পরিবর্তন দরকার, মানুষের বদলে যাওয়া দরকার, যাতে চিন্তা চেতনার ভিতরে সবসময় নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য থাকে, এবং সেটা যারা শুরু করছেন তাদের থেকে আরম্ভ করে উৎপাদন যারা করছেন, তারপরে যারা প্রসেস করছেন, যারা বাজারজাত করছেন, যারা রান্না করছেন, সব জায়গায় যাতে সবাই যাতে চিন্তার মধ্যে থাকে যে আমাদের নিরাপদ খাবার সবসময় নিরাপদ হতে হবে। আগে যেরকম হতো এখনো তাই থাকবে, খাবারকে নিরাপদ যাতে বলার আর প্রয়োজন না লাগে। এই মনোজাগতিক পরিবর্তনের জন্যই আমরা আমাদের আজকে তৃতীয় পর্ব। আমরা আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ আরো বিদগ্ধজনদেরকে নিয়ে আসছিলাম। আজকে আমরা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন আমাদের একজন খ্যাতনামা বা কি বাংলা ব্যবহার করব, আমাদের জার্নালিস্ট বলবো না, সে আমাদের মাটি ও মানুষের জনপ্রিয় উপস্থাপক, এবং সেই সাথে একজন উনি ব্যবস্থাপনার প্রফেসর, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী। তার নামেই সবাই চিনেন, মানে অত হয়তো তার ব্যাখ্যা দেওয়া নাও লাগতে পারে। যিনি আসলে এই মনোজগৎ শব্দটা আমার মনোজগতের ভিতরে ঢুকাইতেছেন, আমাদের মনোজগতের ভিতরে ঢুকাইতেছেন। থ্যাংক ইউ রেজা। আর সেই সাথে আছেন আমাদের অস্ট্রেলিয়া থেকে আমাদের বন্ধু জিয়াউল হক বাবলু। ওকে বন্ধু মানে ও আমার আসলে প্রায় ওর বাবা আমার বন্ধু, তো যাই হোক, তবু বন্ধু শব্দটা জেনারিক ইউজ হিসেবে বন্ধুই বললাম। জিয়াউল হক এখন আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে আছে। আর সেই সাথে আমাদের সঙ্গে আছেন জনাব আতর রহমান মিটন। তার কথাই সবসময় শুরুতে আপনারা শুনে থাকেন। আজকে উনি এখন টাঙ্গাইল থেকে ভ্রমণে আছেন, রাস্তায় আছেন, এই জন্য ওনার কথা হয়তো আমরা শুনবো, আলোচক হিসেবেই শুনবো আর কি। তো আমরা যত সুন্দর করে হয়তো মিটন থাকলে উপস্থাপনা করতে পারতো, আমি হয়তো অত সুন্দর করে বলতে পারছি না, কিন্তু আসল কথাটা যেটা হলো যে আমরা যদি নিজেদের মানসিকতার ভিতরে পরিবর্তন না হয় পজিটিভলি, যে মানসিকতার পরিবর্তন করব, কিন্তু সেটা খারাপ অর্থে নয়, সেটা আমাদের কল্যাণের জন্য আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করব। এবং যে মানসিকতা, আমি এখন টাঙ্গাইলে স্যার। হ্যাঁ শুনলাম, ও টাঙ্গাইলেই, আচ্ছা। তো আমাদের মানসিকতার পরিবর্তন যাতে আমাদেরকে দায়িত্বশীলতা এবং নীতিশীলতা শেখায়, যাতে করে জাতির যে নীতি এবং বিবেক সেগুলো যেন আমাদের মধ্যে জাগ্রত হয়, সেজন্য আমাদের প্রত্যেকটা কর্ম যেগুলা করি তা যাতে আমাদেরকে নৈতিকতার বিচারে সুষ্ঠু হয়। এটার জন্য আমাদের শিক্ষা আসলে গুরুত্বপূর্ণ একটা জায়গা, ভূমিকা দখল করে থাকে। এবং আমাদের রেজাউল করিম সিদ্দিকী কৃষির সঙ্গেও জড়িত, খাদ্যের সঙ্গেও জড়িত, এবং সেই সাথে উনি একজন শিক্ষাবিদ ও প্রফেসর মানুষ। ফলে আমার মনে হয় যে আজকে আর আপনাদেরকে একটু আগে বলেছি যে আমাদের ভিতরে এই মনোজগৎ জিনিসটা, মনোজগতের পরিবর্তনটা কথাটার ভিতরে আইডিয়াটা আসলে ওনার কাছ থেকেই আসছে। ফলে আমি আগে ওনার কাছেই যেতে চাই যে রেজাউল করিম সিদ্দিকী, আপনার কাছে আমি আগে যেতে চাই যে আপনি এই মনোজগতের পরিবর্তন যখন আমরা বলছি, এই জিনিসটা আপনার মনের ভিতরে কি আসলে কি চিন্তা এবং চেতনার উদ্ভব করে। আমরা পুষ্টিকর এবং নিরাপদ খাবারের কথায় পরে যাব, আগে মনোজগতের পরিবর্তন জিনিসটা নিয়ে, সামগ্রিকতা নিয়েই আগে একটা আপনার মুখে শুনতে চাই। রেজা। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর জয়নুল আবেদিন। আসলে এই বিষয়টি নিয়ে ভূমিকার বক্তব্য দেওয়াটা খুবই কঠিন, কথাটা বলাটা যত সহজ।
তার কারণ হচ্ছে মনোজগৎ একটি এমন একটি শব্দ, যে শব্দটির সাথে একটি মানুষের বা একটি সমাজের সমস্ত চিত্রটি লেপ্টে থাকে, এবং সেই জায়গাটায় এটা নিয়ে কথা বলা শুরুটা করাটা কঠিন। তারপরে আমি বলি যে আমি ব্যক্তিগত জীবনে একজন ব্যবসায় শিক্ষার ছাত্র। আমি ব্যবস্থাপনায় পড়াশোনা করেছি, এবং সেইখানেই আমি আমার বিচরণ, আমার কর্মক্ষেত্র কিন্তু একটা ওই রকম। কিন্তু আমার একটা প্যাশন, আমার ভালোবাসার জায়গায় আমি কৃষি বিষয়ক অনুষ্ঠান করি, এবং সে কারণে এই 37 বছর ধরে মাটি ও মানুষের সাথেও আমি জড়িত, যে কারণে কৃষির সাথেও আমার এক ধরনের ভালোবাসা বা সম্পর্ক তৈরি হয়েছে, যেটি আমার ব্যক্তি জীবনের যে শিক্ষা আর আমার কর্মজীবনের যে ধারা, তার দুইয়ের ভেতরে কিন্তু প্রত্যক্ষ মিল নেই, পরোক্ষ মিল। আসলে এই পরোক্ষ মিলটা তৈরি হওয়ার জন্যই দরকার মনোজগৎ। একটা জিনিস মনে রাখতে হবে, একজন মানুষ পড়াশোনা করেন একটি নির্দিষ্ট বিষয়, কিন্তু তিনি জগতের সমস্ত জায়গাতে তাকে বিচরণ করতে হয়। তাকে হাসপাতালে যেতে হয় চিকিৎসার জন্য, তাকে বাজারে যেতে হয় ক্রয়ের জন্য, তাকে ভোগের জন্য, নিজের জীবনে ভোগের জন্য রান্না করতে হয়, খেতে হয়, এবং তিনি কাপড়ের দোকানে যান কাপড় কেনার জন্য। তাহলে কাপড় কেনার জন্য কিন্তু তার বস্ত্রবিদ হওয়ার দরকার নেই, বা বাজারে যাওয়ার জন্য কিন্তু তাকে অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই, কিন্তু তার মনোজগৎটা নিশ্চয়ই এক ধরনের তৈরি হয়ে থাকে, যে কারণে তিনি বোঝেন কোনটি তাকে কিনলে তার অর্থনৈতিকভাবে লাভজনক, কোনটি বিক্রি করতে পারে তার জন্য লাভজনক। আমি কথাটা বলছি এই পার্সপেক্টিভে। দেখেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন পূর্ণাঙ্গ নয়। আমরা কেউ অর্থনীতিবিদ হচ্ছি, কেউ ডাক্তার হচ্ছি, কেউ প্রকৌশলী হচ্ছি, কেউ কৃষিবিদ হচ্ছি, কেউ ব্যবস্থাপনাবিদ হচ্ছি, কিন্তু কতজন প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ মানুষ, কমপ্লিট মানুষ হতে পারছি, এটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন হয়। আমি কিছুক্ষণ আগে প্রফেসর ডক্টর জয়নুল আবেদিনের সাথে শেয়ার করছিলাম, আমার ছোটবেলায়, জয়নুল আবেদিন সাহেব নিশ্চয়ই পড়েছেন, আমাদের এখানে যারা উপস্থিত আছেন, বাবলু ভাই কিংবা বিটন ভাই তারাও পড়েছেন। আমরা একটা কবিতা পড়েছি। কবিতা হচ্ছে সুনীলমল বসুর, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। আমরা কি দিল খোলা হতে পারছি আজকের শিক্ষা ব্যবস্থায়? আজকে কি পাহাড়ের মতো ওই মহান আমি হতে পারছি, কিংবা আকাশ থেকে যে শিক্ষা, বায়ু থেকে যে শিক্ষা, সেটিকে আমরা গ্রহণ করতে পারছি? আমরা বর্তমান শিক্ষা ব্যবস্থাতে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে মুই কি হনুরে, মানে আমি কি যেন হয়ে গেলাম, এরকম একজন মানুষে পরিণত হচ্ছে। অহংকার তৈরি করছে আমাকে। মানুষ তৈরি করছে কি? আমি একজন ডাক্তার হয়ে মানুষের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছি। আমি একজন প্রকৌশলী হয়ে নিজেকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলছি। আমি একজন কৃষিবিদ হয়ে মানুষের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছি। আমি মানুষ থাকলাম কোথায়? তাহলে ব্যাপারটি হচ্ছে, যদি মানুষই হই, তাহলে আমার তো কোনো বিষয় নিয়ে আলাদাভাবে আলোচনার কোনো দরকার নেই। খাদ্যের নিরাপদতা আজকে আমাদের একটা প্রশ্ন। আমি যদি এভাবে চিন্তা করি, এটি আমাদেরকে আলাদাভাবে আলোচনা করতে হবে কেন? এইটি কি আমার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এমনি এমনি হবে না? আমি আমি এই কথাটাই বলতে চাই যে এই কমপ্লিটনেসটাই কিন্তু আমাদের অনুপস্থিত। আমি নিজে ব্যক্তিগতভাবে, হ্যাঁ, হয়তো খুব অচ্ছুত বেসরকারি কলেজে কাজ করেছি, কিন্তু আমি নিজে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদেরকে আমি চিঠি দিয়ে জানিয়েছি, আপনারা কৃষিকে যুক্ত করুন, অন্তত পক্ষে আপনি যখন ব্যবসা শিখছেন তার মধ্যে কৃষি যেন থাকে, আপনি যখন অর্থনীতি শিখছেন তার মধ্যে যেন কৃষিটা থাকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে দেখেন, মানে বিজনেস রিসার্চের যে উইংটা ছিল, সেই উইং এর ভিতরে পাটের উপরে এবং চিংড়ি মাছের উপরে দুটি রিসার্চ পেপার ছাড়া আমি পুরো 10,000 বইয়ের মধ্যে আর কোনো বই খুঁজে পাইনি। তার কারণটা কি? এগ্রিকালচারটা তাদের কাছে লাভজনক জায়গা না, তার কাছে লাভজনক জায়গা অন্য কোনো কিছু। যে কারণে দেখা গেছে যে আমরা যদি এভাবে বলি যে আমাদের মনোজগৎটাই তৈরি হয়েছে বৈষয়িক জায়গা থেকে, আমাদের মনোজগৎটাই তৈরি হয়েছে অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে। আমি মনোজগতের পরিবর্তনের কথাটা শুধুমাত্র যে খাদ্যের নিরাপদতার ক্ষেত্রে বলি তা না, আমি বলি যে আমাদের কৃষি বান্ধব মনোজগৎ হওয়া উচিত, আমাদের খাদ্য নিরাপদতা সহায়ক মনোজগৎ হওয়া উচিত। এবং এই মনোজগৎ যদি তৈরি হয়, তাহলে আসলেই আমাদের এই তৃণমূল পর্যায়ে যে মানুষ যারা নাকি কৃষি কাজের সাথে জড়িত, যারা আমাদের খাদ্য উৎপাদন করে, কিংবা শ্রমিকের জন্য আমি যদি এভাবে বলি, আমাদের যে শ্রমিকরা আমাদের জন্য পণ্য উৎপাদন করেন, তাদের প্রতি যে ভালোবাসার জায়গাটি, এই জায়গাটি কিন্তু তখন থাকে। আসলে আমরা ওই যে বললাম না, আমরা শিক্ষা গ্রহণ করছি,
আমরা সার্টিফিকেট অর্জন করছি, বড় বড় ডিগ্রি নিচ্ছি, মানুষ কয়জন হতে পারছি? এবং এই নৈতিকতা সম্পন্ন মানুষ না হওয়ার কারণেই কিন্তু আজকে এই সংকট। আজকে খাদ্যে ভেজালের সংকটও যেমন এই কারণেই, আমি যদি বলি যে দুর্নীতির সংকটও কিন্তু এই একই কারণে। সেই কারণেই আমরা মনে করি যে মনোজগৎটিকে পাল্টানো দরকার। আমাদের এই মনোজগতের ভেতরে যদি একটি ভালো ধোলাই না হয়, তাহলে আমরা কোনো জায়গাতেই ভালো পরিবর্তন করতে পারবো না। এবং সেই জায়গাটিতে সংগ্রাম করতে হবে। আমরা যেহেতু খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করি, অতএব আমরা হয়তো এটা নিয়েই কথা বলছি, খাদ্য নিরাপত্তা সহায়ক মনোজগৎ। ধন্যবাদ ডক্টর জয়নুল আবেদিন। আমি মনে হয় প্রাথমিকভাবে বলতে পারলাম যে আমি কি কারণে এই কথাটা বলি আর কি। ধন্যবাদ। আপনার মাইক্রোফোনটি মনে হয় বন্ধ আছে। আহ, আমার মনে হয় যে একটা ভূমিকা হিসেবে খুবই ভালোই হয়েছে, কিন্তু তার ভিতরে আমি একটা প্রশ্ন, দর্শকের প্রশ্ন আগে নিয়ে আসছি। আমি বাবলুর কাছে যাওয়ার আগে আগে আপনার কাছে যে এই হাফিজুর রহমান সাহেবের মন্তব্যটা, এইটা আপনি একটু হয়তো হাইলাইট করতে পারেন ওখানে। যারা পিছন থেকে আছেন তারা কেউ একটু, হাফিজুর রহমান সাহেব বলছেন আধ্যাত্মিকতা বাদ দিয়ে সাধারণ ভাষায় কথা বলা উচিত, মনোজগৎ এটা কয়জন বোঝে? এই যে একটা বড় প্রশ্নটা, আমার কাছে একটা প্রশ্নটা আমি আপফ্রন্ট নিয়ে আসতেছি এই কারণে, এবং এই কথাটা আগে বলছিলাম, মনোজগতের পরিবর্তন যখন এর কথা বলছি তখনই আসলে আমরা আমাদের মনোজগতে কি পরিবর্তন হচ্ছে, আমরা কি চিন্তা করছি, সেটাই ব্যাখ্যাটা আপনি দেওয়ার চেষ্টা করেছেন। এখন আমাকে হাফিজুর রহমান সাহেব আমাদেরকে জিজ্ঞাসা করছেন মনোজগতে এটা কয়জন বোঝে। এই যে একটা প্রশ্নটা, এর ভিতরেই আসলে আমাদের সামগ্রিক, আমি মনে করি একটা মানে সমস্যাটা গভীরে কতখানি গভীর সেটা বোঝা যেতে। একটা বাংলা যদিও কঠিন কঠিন মনে হতে পারে যে মনোজগৎ শব্দটাই যদি আমি না বুঝি, আমার শিক্ষা কি দিচ্ছে আমি একজন শিক্ষক? আমি আমি খুবই সিম্পল, সিম্পল দেখেন, শব্দটা কি খুব কঠিন? শব্দটার ব্যবহার হয়তো কম, কিন্তু শব্দটি মনের জগৎ। আপনার মন কোথায় কোথায় নড়াচড়া করে, এটা একটা জগৎ আছে। আপনার মন কি নিয়ে ভাবে, আপনি কি এই ফেসবুক খুলে আপনি কোনটা খোঁজেন, আপনি ওয়াচ পার্টিতে কি দেখেন, আপনি ফেসবুকে আছেন, আপনার মনের জগৎ কোথায়? আপনি নিজেকে জিজ্ঞেস করেন আমি কি ভালোর দিকে আছি না মন্দর দিকে আছি। এই মনোজগৎ কোনো আধ্যাত্মিক শব্দ না, মনের জগৎ হচ্ছে আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি কোথায় আছেন। আমি কি দেখি, আমি কি খাই, কি পড়ি, এটি কি বলার জন্য নতুন করে আধ্যাত্মিকতা বলে এটাকে কি আমি একদম খুব কঠিন শব্দ বলে কি ই করতে পারবো? আমি যেমন সাহেব একটু বোঝার চেষ্টা করবো যে আসলে কঠিন শব্দটি নয়, হয়তো শব্দটি কম পরিচিত আমাদের কাছে। অতএব এটিকে একটু ভাঙলেই বোঝা যাবে আপনার মনের জগৎ কি, আমার মনের জগৎ কি। মনোজগৎ হচ্ছে সেইটাই যেটা নিয়ে আমরা চলাফেরা করি। ধন্যবাদ। মানে আশা করি হাফিজুর রহমান সাহেব আমাদের সঙ্গে একমত হবেন যে আসল কথাটা যে মনোজগৎটা আসলে মনের জগৎ, এবং এটা আশা করি যে উনি ব্যাখ্যা করতে পেরেছেন। এটা আধ্যাত্মিকতা যে নয়, এটাই যে ব্যবহারিক পর্যায়ে আমরা এটা নিয়ে আসতে চাই, সেই জায়গাটায় আমাদের আসল মূল জায়গাটা এটা। মানে কোনো, আমি আবার রিপিট করতেছি, মনোজগতের শব্দটা কোনো আধ্যাত্মিকতা নয়। আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজগুলো করতে চাই, আমার মনের সাথে সেই কাজের সংযোগটা, সেই জায়গাটাই আসলে জগতের সঙ্গে মনের যে সংযোগটা, এবং মনের ভিতরে যে টোটাল যে ওয়ার্ল্ড অফ মন, সেটাই আসলে জিনিসটা। আমি কি চিন্তা করছি, কি কাজ করব, তার সঙ্গে একটা লিঙ্কটা, সেগুলোই আসলে আমি মনে করি যে এটার একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের আমাদের আমি আমি বাবলুর কাছে যাওয়ার আগে আর একটা কথা নিয়ে কথা না বলে যেতে পারছি না। সেটা হলো আমাদের কবি ভাই ইকবাল আহমেদ, উনি 2 লাইনে কবিতা লেখেন সব সময়, খুবই সুন্দর সুন্দর। আমার কাছে কখনো 4 লাইন আমি দেখছি, তার বড়টা দেখি নাই, কিন্তু সামাজিক সমস্যা, জাতীয় সমস্যার বিভিন্ন সমস্যাগুলো উনি 2 লাইনে বা 4 লাইনে যে সুন্দর করে গড়ে তোলেন, এইটার জন্য আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। আমার ছোট ভাই যদিও, কিন্তু আমি ওনাকে, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা। আজকে উনি বলছেন শিক্ষা নিয়ে ডিগ্রি পাই, হয়তো আজকে আরো থাকবে, শিক্ষা নিয়ে ডিগ্রি পাই, জ্ঞানের ভাণ্ড শূন্য পাই। আপনি খেয়াল করে দেখছেন ওনার এইটার ভিতরে একটা বিশাল ব্যাখ্যা রয়েছে। আমরা হয়তো ওইটার উপরে বিশাল আলোচনা করতে পারি। তা আমাদের কথাটা কিন্তু আজকে ওইখানে যে আমরা আহ, আহ, যে সাইফুল আজম খান কথাটা উল্লেখ করতেছেন যে মনোজগতের পরিবর্তনের নৈতিকতার পরিবর্তনের মধ্যে কোনো পার্থক্য আছে কি? আপনি পার্থক্যটা, এটা নিয়ে হয়তো আমরা রেজাউল করিম সিদ্দিকীর কাছে আরেকবার যাব, কিন্তু এটা না আপনিও বলতে পারেন।
যে আসলে কোনো পার্থক্যটা কোথায় আছে। আমরা তো শুরুতে আমি বলেছি নৈতিকতার পরিবর্তনের জন্যই আপনার মনোজগতের পরিবর্তনটা দরকার। যদিও নৈতিকতাটার সংজ্ঞাটা প্রত্যেক কমিউনিটি আলাদা আলাদা করে, তারা সমাজ আলাদা আলাদা করে তৈরি করে। মনোজগৎ নৈতিকতাটা কতটুকু, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, সেটা সমাজ তৈরি করে। সেইটার কারণেই আমরা সেইটার সঙ্গে আমরা বলছি আমাদের নৈতিকতার বা একটা খাবারের ক্ষেত্রে আমাদের একটা নৈতিকতার মান আছে, যে আমরা খাবারকে অখাবার করব না, খাবারকে পুষ্টিকর রাখবো। আমরা সমাজের আরো বিভিন্ন নৈতিকতার দিক রয়ে গেছে, আমরা সেই জায়গাটায় মনোজগতের মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন করি। নৈতিকতা শিক্ষা দেবে আপনার মনোজগতের পরিবর্তন যে হয় সেটার জন্য। আমরা আমরা এখন মানে অনেক হয়তো তাত্ত্বিক কথা চলে গেছে, কিন্তু আমরা খেয়াল রাখতে চাই, বলতেই চাই যে আমাদের যে এই যে চিন্তার সাথে আমাদের কাজের যে চিন্তার সঙ্গে কাজের যে যোগাযোগ, আমরা সেইটার উপরেই আপনার একটু গুরুত্ব দিয়ে আলোচনাগুলা এই বিষয়টাকে নিয়ে আসতে চাচ্ছি, যে আমি যে কি করতেছি সেইটা আমার মানে নৈতিকতার দিক থেকে ঠিক আছে কিনা, আমার দায়িত্ববোধের দিক থেকে ঠিক আছে কিনা, এই জায়গাটাই পরিবর্তন, এবং তার সঙ্গে শিক্ষার সংযোগটা আমরা নিয়ে আসতে চাই। আমরা জিয়াউল হক বাবলু অনেক দূর থেকে আমাদের সঙ্গে রয়ে গেছে। আমরা দিন মোহাম্মদ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে ও তো কৃষি বিশ্ববিদ্যালয়ে বড় হয়েছে, ওর জন্ম ওখানে, ওর বড় ওখানে, যদিও এখন অস্ট্রেলিয়া থাকে। তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে দিন মোহাম্মদ, আমাদের দিনু, আমরা দিনু বলে ডাকি। তো আমি তোমার কাছে আসতে চাই, আমি তুমি করেই বলি। আমি মানে যদিও পাবলিকলি হয়তো আপনি করে বলাই উচিত ছিল, কিন্তু সেটা আসবে না, অত কঠিন হয়ে যাবে আর কি। ফলে আমার মনোজগতে তুমি বাবলুই রয়ে গেছো আমার, মানে তোমার। তো এখন তোমার কাছে আমি আসতে চাই যে এইটার যে আমরা যে আলোচনাটা করছিলাম, তুমি হয়তো কিছুটা আমাদেরকে এই সংযোগটা মনোজগতের সঙ্গে চিন্তা চেতনা নৈতিকতা ইত্যাদির সংযোগটা সম্বন্ধে যদি তোমার কিছু যোগ করা থাকে, এবং সেই তার সাথে আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন কেন চাচ্ছি এটা নিয়ে একটু বা কাইন্ডলি আমাদেরকে তোমার চিন্তাধারা বলবা। তোমার কথা কোনো শুনতে পাচ্ছি না, তোমার সব আওয়াজই শুনতে পাই, তোমার কথা ছাড়া। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই শোনা যাচ্ছে এখন? এখন জি, শোনা যাচ্ছে, জি। আমি বিএসএফ কে ধন্যবাদ আমাকে ডাকার জন্য, কারণ আমি এইসব জায়গায় খুব কমই যাওয়া হয়। আমার শুনতে ভালো লাগে সাধারণত। তো আমি শুরুতেই শুরু করি যে জিনিসটা দিয়ে, যে মনোজগৎ শব্দটাকে অনেকে একটা ভারী শব্দ হিসেবে নিয়েছে। সো এটাকে এত ভারী হিসেবে নেওয়ার দরকার নাই। এটাকে সিম্পলিফাইজ করা যায়। মনোজগৎ আপনার চিন্তা চেতনা, আপনার চিন্তা চেতনা, এটা দিস ইজ দ্য ওয়ে উই ক্যান সিম্পলিফাই ইট। আচ্ছা, তো আমরা ওই ভাইয়ের যে কবিতা, ইকবাল ভাইয়ের কবিতা লিখতে লিখতে 2 লাইন ডিগ্রি নিয়ে ডিগ্রি পাই, জ্ঞানের ভাণ্ড শূন্য তাই। জ্ঞানের ভাণ্ড শূন্য থাকলেও যদি মাইন্ডসেট, আমাদের মনোজগৎটা ভালো থাকে, আমরা সাদাকে সাদা কালাকে কালো হিসেবে দেখতে পারবো। সো বলা হয় যারা ইসলামে বিশ্বাস করেন বা অন্য জিনিস নিয়ে চিন্তা করেন, যে উই আর দ্য বেস্ট ক্রিয়েচার ইন দ্য ওয়ার্ল্ড, দ্য হিউম্যান। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। আবার মানুষের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেল, এই সেরা জীব হওয়ার জন্য আমরা সবচেয়ে সেরা সমস্যায় থাকলাম। একটা গরু তার যতটুকু খাবার দরকার সে ততটুকুই খাবে, খাওয়ার পর সে রেস্ট নেবে বা কিছু হোল্ড করবে, জাবর কাটবে। আর আমরা জানি না আমরা কতটা খাইতে চাই। আমরা একটা পাহাড় চাইলে আরো 5টা পাহাড় চাই। তো ওইটা কি আসলে রাজা ভাই মনোজগৎ হিসাবে রিপ্রেজেন্ট করতে চাইছে, বললো যে চিন্তা চেতনা। তো যেটা বললাম যে একজন অ্যানিমেলের সাথে একজন মানুষের পার্থক্য হলো মনোজগৎ নিয়ে। তাদের ডিমান্ড ভেরি লিমিটেড, কিন্তু মানুষের ডিমান্ড ভেরি আনলিমিটেড। সো এই আনলিমিটেড ডিমান্ডে আপনি সন্তুষ্ট নিয়ে একটা সুন্দর মানুষ কিভাবে হতে পারবেন, সেটাই আপনার মনোজগতের বিকাশ সম্পর্কে বলা হচ্ছে।
যেমন ধরেন আমি যখন সিডনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এগ্রিকালচার ইকোনমিক্সে, দেখলাম এখানে কোর্স দেওয়া হচ্ছে, নর্মাল কোর্স না, কম্পালসারি কোর্স না, কিন্তু ইউনিভার্সিটি থেকে আমাদেরকে ইয়োগা, মেডিটেশন, লাইক ওয়েল বিইং ফ্রি কোর্স দেওয়া হচ্ছে। হোয়াট ইজ দিস ফর? লাইক কেউ মাস্টার্স থিসিস লিখতে গিয়ে স্ট্রেসড হয়ে যাচ্ছে, পড়াশোনার চাপে ওখানকার ছাত্ররা কাজ করে এবং পড়াশোনা করে। সো এটা হলো মনোজগতের যে মনোজগৎ আপনি এখন আনতে পারেন, মাইন্ডসেট ও চিন্তা চেতনা, স্ট্রেসটা ওখানে নিয়ে আসতে পারেন। তো ওখানে শিক্ষা ব্যবস্থায় কি রাখছে এটা, যে ফ্রি ইয়োগা মেডিটেশন। তো ওটা আমার লাইক করছে যে বাংলাদেশে গিয়ে আমাদের ইউনিভার্সিটিগুলোতে যদি আমাদের একটু হেল্প করতো। আমি জানি বাংলাদেশে অনেক কিছু হচ্ছে আজকাল, মানে এটাকে কি বলে আপনাদের মহাজাতকিক নাকি যেন কোর্স টোর্স আছে কিছু, কিন্তু ইউনিভার্সিটিগুলো, সিডনি ইউনিভার্সিটি যেটা দেখেছি 97-এ লং টাইম এগো। আমি জানি না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জাতীয় ব্যাপারগুলো হচ্ছে কিনা। মানসিক উৎকর্ষ সাধনের জন্য কিছু থাকা যেতে পারে বিশ্ববিদ্যালয় লেভেলে, স্কুল লেভেলে। আর প্রাইমারি স্কুল লেভেলে আপনারা যদি আমাদের আগের আলোচনাগুলো শুনে থাকেন, বেশ সুন্দর করে হাইলাইট করা হয়েছে গত দুটা আলোচনায়, যে আমি গত দুইটা আলোচনা থেকে যেটা পেলাম, যে মনোজগতের উৎকর্ষ সাধনের, বা এটাকে যে আমি আরো সিম্পলিফাইজ করতে চাই, চিন্তা চেতনার উৎকর্ষ সাধনের বাচ্চাদেরকে স্টার্ট করতে হবে প্রাইমারি স্কুল থেকে। আমি রেফারিং বলতেছি, গত দুইটা আলোচনা ডিটেলস আলোচনা হয়েছে, আমি আলোচনা যাতে চাই না। আমি এই জন্য আজকে প্রথম দিকে ইউনিভার্সিটিতে গেলাম আমার নিজের এক্সাম্পলটা দিয়ে, যে ওয়েল বিং। ওখানে ওয়েল বিং বলা হয়েছে। এখন আবার বলতে চাচ্ছেন আপনারা যে আজকে মানসিকতার পরিবর্তন। 97-এ আমাদের থিসিস লেখায় আমরা কিভাবে যেন অন্যের ডাটা চুরি না করি, অন্যের প্লাগিয়ারিজম না করি, এই সম্পর্কে আমাদের নৈতিকতা নিয়ে আমাদেরকে বলা হয়েছে। এটা আসলে দুইটা জিনিস, নৈতিকতা এবং সেফটি। যে আমি যদি আরেকজনের ডাটা চুরি করে কাজ করি, আমি একটা বিপদে পড়বো পরে। তো সো এটা আমি ভার্সিটি লেভেলের কথা বললাম, স্কুলের কথা বলা হয়েছে। আর এখন আমি আসি মাইন্ডসেটের ব্যাপারে। আমি এক্সাম্পল দিলে আসলে সব সহজ হয় এক্সাম্পল। আমার ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, অস্ট্রেলিয়ার একটা প্রাইমারি স্কুলে। টিচার প্যারেন্টস মিটিং থাকে এখানে এভরি সেমিস্টারে। বাবা মা শিক্ষকের সাথে বসবে, সে বলবে তোমার ছেলে এই 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 এই, তুমি কি দেখতে চাও। আমরা দেখলাম তার রেজাল্ট। তো আমার আধা ঘন্টা আলোচনায় আমি আলোচনা করলাম যে হাউ মাই সান ডুইং টিম ওয়ার্ক, টিম বিল্ডিং, লিডারশিপ, মেম্বারশিপ, ফেলোশিপ, লিসেনিং, পার্টিসিপেশন। আধা ঘন্টা ডিসকাশনের পরে টিচার বললো যে আচ্ছা, আমি তো খুব সারপ্রাইজ হলাম, তোমার বাড়ি কোথায়, তুমি হুইচ কান্ট্রি ফ্রম? আমি বললাম বাংলাদেশ। তো তোমাদের সাব কন্টিনেন্টের প্যারেন্টরা যখন আমাদের সাথে বসে, তখন তারা প্রথমে মার্কশিট নিয়ে বসে, যে অঙ্কে কত পেল, সায়েন্সে কত পেল, ওখানে কেন জিপিএ 5 পেল না, ডিস্টিংশন, হাই ডিস্টিংশন কেন হলো না। বাট হাফ এন আওয়ার ডিসকাশন তুমি বলতেছো যে সে টিম বিল্ডিং এ কেমন। আমি বললাম যে আই লাইক টু সি হিম ইজ এ গ্রেট সিটিজেন। I don't like to see him an engineer, doctor, whatever he likes to do. That's one now studying business, but he likes film and like music. He's here running his own music thing, his own set. He's enjoying the life, and I'm trying to help him. তার মনোযোগতা যেটা আছে সেটা যেন বিকশিত হয়। তো এখন এটা আমি একটা সাইড বললাম যে ডোন্ট পুট প্রেশার অন তথাকথিত ইকবাল ভাই যে ডিগ্রি পায়, জ্ঞানের ভান্ডার শূন্য থেকে যায়। ডিগ্রির জন্য আমরা আমাদের জেনারেশনকে যেন প্রেশার না দিই, এক নম্বর। লেট দেম হোয়াট এভার দে লাইক টু ডু, লেট দেম তাদের জীবনের মনোজগতের ভালোবাসা, ভালো লাগাটাকে, একজন শুদ্ধ মানুষ, একজন বিকশিত মানুষ যদি আমরা বাংলাদেশে পাই, তারা দেশকে দিতে পারবে। সে নিজের লাইফটা এনজয় করবে, তার লাইফটা অন্য একজন মানুষ এনজয় করবে, যেমন একটা বিকশিত গোলাপ ফুল থেকে আমরা সৌরভ পাই। তো এটা হইল মনোজগতের উৎকর্ষ সাধনে আমরা গুড সিটিজেন পাবো, আর আমরা গুড কান্ট্রি বিল্ড করতে পারবো। এবার নিয়ে যাই আমি এগ্রিকালচারে। আচ্ছা, এগ্রিকালচার এখানে আমি আমার এক্সাম্পল আনি, যে আমরা এখানে লাস্ট 3 years বা 4 years আগে আমরা অস্ট্রেলিয়াতে একটা ন্যাশনাল অস্ট্রেলিয়ান এগ্রিকালচার ডে চালু করলাম। কেন করলাম? সিটির লোক জানে না এগ্রিকালচার কি, সিটির লোকরা মেন খাদক, কনজিউমার, আর প্রডিউসার কোথায়? গ্রামে। তো এই আরবানাইজেশন এন্ড ট্রেন্ড টুয়ার্ডস আরবান, এটা সারা ওয়ার্ল্ডে আছে।
তো আমরা অস্ট্রেলিয়া এগ্রিকালচার ডে এর মাধ্যমে একটা টোটাল ওয়ান্স এ ইয়ার একটা টেম্পো তৈরি করা। ভাই আপনার মাইক্রোফোনটি মনে হয় আবার একটু মিউট হয়ে গেছে। জেনে মিট হয়ে যায়। তো আমি কোন জায়গায় ছিলাম জানি না। তো আচ্ছা, তো এখন তুমি শেষের কি বলেছো? শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন জি বলেন। হ্যাঁ, এগ্রিকালচার অ্যাওয়ারনেস টু দ্য কমিউনিটি। তারপরে এখন যদি আমি এগ্রিকালচার অ্যাওয়ারনেসটা যদি কমিউনিটিতে না জানি, তাদের রেসপেক্ট আসবে না একজন ফার্মার কোন লেভেলে কি করছে। তো এবং ফুড প্রোডাকশন, ফুড চেইন সম্পর্কে কোনো নলেজ না থাকলে তাদের ফুড সেফটি, ফুড সিকিউরিটি সম্পর্কে নলেজ হবে না। তো এই বেসিক নলেজটি প্রাইমারি লেভেলে দেওয়া যায়। এবং এখানে যেটা হয় অস্ট্রেলিয়াতে, উন্নত দেশে হয়, বাচ্চাদেরকে ফার্মে নিয়ে যাওয়া হয়, ফার্ম ট্রেনিং। এবং আপনি অবাক হবেন, আমার বিশ্ববিদ্যালয়ে যখন আমি মাস্টার্স ডিগ্রিতে কোর্স নিয়ে যাচ্ছিলাম, 45 ছেলে, কারণ মাইক্রোফোনকে মিউট করতে হবে। তোমারটা শুনছি। আচ্ছা, 44 জন ছাত্র গ্রাজুয়েট হবে। বলা হলো যে তারা যদি 7 দিনের ফার্ম ট্যুর না করে, ইন্টেনসিভ ফার্ম ট্যুর না করে, তারা সার্টিফিকেট পাবে না। এর মধ্যে একজন ছাত্রকে পেলাম, সে 4 বছর আগে ডিগ্রি পেয়ে গেছে, সার্টিফিকেট পায়নি, এই ট্যুরটি করে নাই। So looks how they are enforcing generation to understand the agriculture. তো এটা হলো ডিফারেন্ট এগ্রিকালচার সম্পর্কে। আমরা ফুডে যাচ্ছি, ফুড সম্পর্কে। কিন্তু মনোযোগটা যদি আমাদের নিয়ে আসে, ছোটবেলায় অঙ্ক করতাম, 1 সের দুধে 4 সের পানি দিতে আমাদের আশা করি এগুলো এখন চেঞ্জ করছে। তো এখন যদি আমরা মনোযোগটা চেঞ্জ করতে চাই, যেমন ধরেন গত 10 ইয়ার্সে অস্ট্রেলিয়ার ধূমপান ড্রাস্টিক্যালি ড্রপ করছে। অস্ট্রেলিয়াতে ধূমপান, এটা আমরা কিভাবে অ্যাচিভ করছি? আমরা মনোজগতে, মাইন্ডসেটে চিন্তা চেতনায় চেঞ্জ মিডিয়ার মাধ্যমে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার ছেলে যখন বাংলাদেশে গেল, যখন ছোট বাচ্চা, আমার বাবা চুরি করে গোপনে সিগারেট খাচ্ছিল। ও দেখে বললো, দাদা তুমি তো মারা যাবা, how come you smoke a cigarette? সে তাদের ভিতরে এইভাবে একটা ভীতি তৈরি করা হচ্ছে। তো it worked last 10 years drastically. So this gives us a message that আমরা মনোযোগকে চেঞ্জের জন্য মিডিয়া একটা বিরাট ফ্যাক্টর, প্রাইমারি স্কুল একটা বিরাট ফ্যাক্টর। আমি যেটা বললাম, ইউনিভার্সিটি গুলোতে, স্টুডেন্ট ইউনিয়ন গুলোতে, ছাত্র সংসদগুলোর মাধ্যমে, ছাত্র শিক্ষক কেন্দ্রে অ্যানুয়াল বিভিন্ন ওয়ার্কশপ হওয়া উচিত, ফ্রি ওয়ার্কশপ, সো ডেভেলপ করার জন্য। আর খাদ্য নিরাপত্তার জন্য অ্যাওয়ারনেস তৈরি করা ছাড়া আমি বড় কিছু করার বিষয়। কারণ বড় বড় কোম্পানিগুলা মিল্ক বানাবে, 10টা মিল্ক কোম্পানি দেখলাম যে ওরা বাজে মিল্ক তৈরি করছে। ওখানে তো আমাদের কনজিউমারদের কিছু নাই করা, আমাদের একটা আছে ঘৃণা তৈরি করা। তো অ্যাওয়ারনেস, ওখানে আমরা যদি যারা খাদ্যে দূষণ দেয় তাদেরকে ঘৃণা করার মাধ্যমে আছে। আরেকটা আমি আরেকটা অংশ দিয়ে, আমার একটা কাজের অংশ। 1990 অস্ট্রেলিয়াতে একটা পজিশন ক্রিয়েট হলো IPM ইকোনমি। খেয়াল করবেন, যারা নন এগ্রিকালচারিস্ট, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এটা বাংলাতে হতে পারে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ওয়ে, মানে পরিবেশ বান্ধব কৃষি উৎপাদন করা, মানে যাদের কেমিক্যাল না দিয়ে কিছু উৎপাদন করা। অস্ট্রেলিয়ান কটন ইন্ডাস্ট্রি 20 বছর স্ট্রাগল করতেছিল, IPM সফল হচ্ছিল না। তারা একটা IPM ইকোনমিক্স পজিশন আমাকে বলল যে তুমি কি অ্যাডাপ্ট মোটিভেশনাল মেসেজ বাই করতে পারো। আমি IPMটাকে দেখছি যে যারা স্ট্রং কেমিক্যাল ইউজ করে, তাদের প্রোডাক্টিভিটি হাই, তারা অনেক ভালো ফলন পাচ্ছে। কিন্তু তারা জানে না এই বাড়তি ফলনটা গিয়ে যে বারে এলুপ্লেন্ট দিয়ে স্প্রে করে যে বাড়তি প্রোডাকশন করছে, তার জন্য যে বাড়তি খরচ করতেছে, তারা তাদের সেদিকে খেয়াল নাই কি বাড়তি ক্ষতি করছে। ওই সময়টায় 1 ফুল কন্টেনার অফ বিফ কোরিয়া থেকে ফেরত আসলো অস্ট্রেলিয়াতে। তোমাদের
গরুর মাংসের ভিতরে পোকার ওষুধের গন্ধ পাওয়া গেছে। আচ্ছা, তখন আমি আইপিএম খেয়াল করলাম, একটা ইন্ডেক্স করলাম যারা ভালো ম্যানেজমেন্ট করে, ভালো পোকাগুলাকে বজায় রাখে, খারাপ কেমিক্যাল না দিয়ে, নেক্সট ইয়ারে ভালো পোকাগুলা মন্দ পোকাগুলাকে খেয়ে ফেলে, ঔষধ ড্রপ হয়ে গেল। এবং দেখা গেল দোজ হু আর ডুইং দিস থিং, যারা এটা করছে তারা ফলন খুব বেশি পাচ্ছে না, কিন্তু তাদের প্রফিটেবিলিটি থাকছে 4% হায়ার। একটা ফার্মার কনফারেন্স আমাকে ডেকে বলল, লিসেন, উই আর দ্য ফার্মার। আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে ওটা লার্জ স্কেল ফার্মার, দিস ইজ এ বিগ বিজনেস। সো দে আর মানি ড্রিভেন। সো বেশি কেমিক্যাল স্প্রে করে যদি হায়ার ইল্ড পায়, হায়ার রিটার্ন পায়, দে আর হ্যাপি। বাট নাও আমার মেসেজের পরে বললো, না, আমরা যদি প্রফিটেবিলিটি মেনটেন করতে পারি তাইলে আইপিএম করতে পারি। এইটার পরে হিউজ আইপিএম অ্যাডাপশন শুরু হলো, যেটা 20 years IPM was struggling in Australia, but farmers is adopting it when they see that okay, they can maintain the profitability. So now আপনার বড় বড় কোম্পানিগুলা তারা যদি প্রফিটেবিলিটি, ইথিক্যাল থিংস মেনটেন করে, আবার ইথিক্যাল শব্দটা আরো মানে যেটা তাদের সৎ উদ্দেশ্য প্রণোদিত, আপনারা ভালো বলতে পারবেন, যে যদি প্রফিট মেনটেন করতে পারে তো বিজনেস তো প্রফিট মেনটেন। তো এখন নৈতিকতা মেনটেন করবে কিনা, আবার কতটুকু প্রফিট মেনটেন করবে। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা মানুষ, আমরা পশু না। আমরা মানুষের মহত্ব হলো যে আমাদের বিবেক আছে, কিন্তু এই বিবেকটা আমাদের আনলিমিটেড করে দিই। এখানেই আমাদের মনোযোগ বা মাইন্ডসেট আমাদের হেল্প। আমরা আরেকবার আসবো যে বাবলু তোমার কাছে। আমি একটু মানে আমাদের রেজা সিদ্দিকীর কাছে ফেরত যেতে চাই, যে আপনি নিজেই দেখতেছেন যে আমাদের উদাহরণগুলা অনেকগুলা চলে আসছে, অনেক প্রশ্ন আসতেছে। আহমেদ সালাউদ্দিন সাহেব 2-3টা প্রশ্ন করেছেন, খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যে মানে এটা আপনি খেয়াল করেছেন, এক জায়গায় উনি বলতেছেন মনোজগতের পরিবর্তনের জন্য এগুলোর উন্নয়নের দরকার আছে। মানুষের মনোজগৎ তার পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, দলীয়, পেশাগত, ধর্মীয়, রাষ্ট্রীয় নীতি, আইন, উদ্দেশ্য, আদর্শ, পরিবেশ, অনুশাসন ছাড়া প্রভাবিত হয়। অবশ্যই এখন এইগুলার উন্নয়নের দরকার। এটার সঙ্গে আমরা আসলে যে কথা বলছি তার কোনো বিরোধিতা আছে কিনা। 2 নম্বরে উনি বলছেন যে একটা পাশ্চাত্য ভাবধারণা নিয়ে আমরা সব শব্দচয়ন বা প্রত্যয় ব্যবহার করে থাকি, এগুলোর বিসেপ ফাউন্ডেশনের থেকে মুক্ত নয়। সেইটা একটা আলোচনাটা আলাদা যদিও, কিন্তু আমরা হয়তো আরেক সময় আলোচনা এটা করতেই পারি, এবং আমাদের ভিতরে দোষ থেকে থাকলে সেগুলো আমরা সংশোধন করতেই পারি। কিন্তু ওনার মূল জায়গাটা যেটা, যে আমাদের এই যে বিভিন্ন জায়গাগুলো বলছেন, এই জায়গাগুলো সবগুলো মানে ওইগুলোর ভিতরে লিঙ্কটা কোথায় আছে, আমরা যে শব্দগুলো ব্যবহার করেছি উনি বলেছেন এইখানে, যে এটা একটু কাইন্ডলি আপনি একটু রেসপন্ড করার চেষ্টা করবেন। আর যে মুর্শেদ আলম সাহেব অনেকগুলা কথাই বলেছেন, যে পরীক্ষার উদ্দেশ্য নাম্বার, চিত্তের উৎকর্ষতা নয়। চিত্তের উৎকর্ষতা আবার কেউ ভাববেন কিনা ভাববেন না যে এটাও খুব একটা আধ্যাত্মিক বিষয় হয়ে গেল, শব্দটা হয়তো একটু কঠিন হতে পারে, কিন্তু আমরা আজকে যারা আমরা আছি বা আমাদের যেগুলো শুনে থাকেন তাদের কাছে চিত্তের উৎকর্ষতা কঠিন মনে হওয়া উচিতই নয়। আর একটা বলছেন বাবা মা শিশু এবং কিশোরের মনোজগৎ নিয়ন্ত্রণ করে, নিজেদের অপ্রাপ্তি সন্তানের মধ্যে দিয়ে পূরণ করার প্রয়াস পায়। এগুলোর মধ্যে একটু আপনার চিন্তা চেতনা বলবেন। দিনু, এই সময় দিনুরটা আপনি বলেছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সাথে আমাদের মূল বিষয়টা যেটা আমরা করেই যেতে চাই, যে এইটার সঙ্গে আমরা যে আমাদের খাদ্য নিরাপদতা এবং পুষ্টি সহায়ক মনোজগৎ এবং শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, কি শিক্ষা ব্যবস্থা চাইতেছি, মনোজগতের পরিবর্তন কি চাইতেছি, সেটা অনেক আলোচনাই করলাম। কিন্তু তার সাথে গিয়ে আমরা শিক্ষা ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আগেও শুনেছি, কিন্তু আজকে আপনি শিক্ষা ব্যবস্থা এবং কৃষি ব্যবস্থা 2 জায়গাতেই ছিলেন, কাজ করেছেন, করছেন এখনো। আপনি এই লিঙ্কটা আমাদেরকে একটু, যে কি পরিবর্তন চাই, কিভাবে চাই, সেই শিক্ষা পরিবর্তন হলে সালাউদ্দিন সাহেব যতগুলা কথা বলেছেন
সেইগুলাই আমাদেরকে পরিবর্তন করবে না, আমরা শিক্ষা ব্যবস্থা আমাদের ওগুলা পরিবর্তন করে দেবে। রেজা। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর জয়নুল আবেদিন। আমি অনেকক্ষণ ধরেই মানে এই মন্তব্যগুলো দেখছিলাম এবং বাবলু ভাইয়ের কথা শুনছিলাম। আসল কথাটা হচ্ছে আসলে আমাদের কোনো বিরোধ নাই, আমরা কিন্তু কেউ কারোর সাথে কন্ট্রাডিক্ট করছি না, আমরা কিন্তু সকলেই একমত যে এই জায়গাটা আমাদের একটা মানে নাড়াচাড়া দিতে হবে, আমাদের কথা বলতে হবে। আমি খুব সিম্পলি বলি, দেখেন মানুষের কিন্তু এক ধরনের ঋণ আছে, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জীবনের ঋণ আছে। আমাদের এই ঋণের কথাটি আমরা কতটা মাথায় রাখি? আপনি ডক্টর জয়নুল আবেদিন পাবনার সুজানগর থানা থেকে উঠে এসেছেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী। আপনি জানেন ওই শুধুমাত্র আপনার পিতা মাতা নয়, আপনার পুরো এলাকা এবং বাংলাদেশের আরো অনেক মানুষ আপনার এই জীবনের গড়ে ওঠার পিছনে অবদান রেখেছে। মানে ঋণটা কিন্তু শুধুমাত্র পিতা মাতার প্রতি নয়, ঋণটা হচ্ছে গোটা সমাজের প্রতি। আমি বাবলু সাহেব নিশ্চয়ই কারো একটা ছেলেবেলা আছে, তিনি ক্যাম্পাসে বড় হয়েছেন, তিনি দেখেছেন যিনি তার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত নন তিনিও তাকে কেয়ার করেছেন, বৃষ্টিতে না, কাদা পায়ে যেও না, কারণ এই কেয়ারটা কিন্তু তাকে বড় করার জন্য, গড়ে তোলার জন্য। আমার ক্ষেত্রে কিন্তু তাই। তাহলে এই যে কোটি মানুষের যে মানুষগুলো আমার নিজের আত্মীয় নন, তারাও কিন্তু পরমাত্মীয়ের মতো একটি রোল প্লে করেছেন। তাহলে সে মানুষের প্রতি, সেই সমাজের প্রতি আমাদের ঋণ। আমাদের শিক্ষা ব্যবস্থা কি এই অসংখ্য মানে কি বলে পর্দার আড়ালের এই মানুষের প্রতি যে ঋণ, সেই ঋণ মানে পরিশোধ করার ক্ষেত্রে কোনো শিক্ষা প্রদান করে? আসলে করে না। আমরা মনে করি যে বাবা মা হচ্ছে, তিনি নিজের জীবনে যেটা বলেছেন আমাদের একজন আলোচক মানে দর্শক, যে তার নিজের জীবনের যে অপ্রাপ্তি সেটি তিনি সন্তানের উপর চাপিয়ে দেন। সন্তান ডাক্তার হতে পারবেন না, ইঞ্জিনিয়ার হতে পারবেন না, কি কৃষিবিদ হতে পারবেন, সেটা কিন্তু তিনি দেখেন না। তিনি দেখেন যে তার নিজের যেটি হতে পারেননি সেটি যাতে তার সন্তান হয়, এবং এটা হতে গিয়ে সন্তানের উপর চাপ পড়ে কিনা, সন্তান সেক্ষেত্রে বিগড়ে যায় কিনা, সেটা কিন্তু একটা দেখার বিষয় আছে। তো সবচেয়ে বড় কথা কিন্তু ওইটাই যে আমরা আসলে রাষ্ট্রের জন্য বড় হই, আমরা কিন্তু দেশের জন্য বড় হই, আমরা কিন্তু সমাজের জন্য বড় হই। আমার ভিতরে যে যোগ্যতা, পটেনশিয়ালিটি, সেই পটেনশিয়ালিটি কিন্তু সমাজের যে কোনো জায়গায় থেকে আমি কাজ করতে পারি। একটা সমাজে কিন্তু কৃষিবিদ দরকার আছে, পুষ্টিবিদ দরকার আছে, প্রকৌশলীর দরকার আছে, একজন ডাক্তারের দরকার আছে, একজন শিক্ষকের দরকার আছে, এমনকি একজন দোকানদারেরও দরকার আছে। এবং কোনো কাজই কিন্তু মানে মূল্যহীন নয়, এবং কোনো কাজই কিন্তু গুরুত্বহীন নয় যদি তাকে সেটি ঠিক মতো করতে দেওয়া হয়। এমনকি যিনি গান গাইছেন, যিনি ছবি আঁকছেন, আমরা তাকেও কিন্তু বলি যে একটা রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, সভ্যতার প্রতি কিন্তু রোল প্লে করছেন। আমাদের মুশকিলটা হচ্ছে যে আমাদের এই সমাজের প্রতি ঋণ পরিশোধের কোনো মানে মনোজগৎ, মানে আবার ওই মনোজগতে এসে যায়, ওইরকম একটা মন আমরা কিন্তু তৈরি করতে পারি না। আমাদের এই ইকবাল ভাই লিখেছেন যে মন চাই, মন নয়। হ্যাঁ, মানে আমাদের খালি মন মন পাওয়ার অভ্যাস, আমাদের মন পাওয়ার অভ্যাস নাই, মানে মানুষের মন পাওয়ার অভ্যাস নাই। এই যে জায়গা, জি খুবই 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 চমৎকার, খালি বানানের একটি পরিবর্তন, কিন্তু মন আর মন এর ভেতরেই কিন্তু অনেক রকমের মানে গান বাজনা রয়ে গেছে। তবে হ্যাঁ, এ কথা ঠিক যে দেখেন এটা আপনি যদি একজন সত্যিকার অর্থেই এইরকম টাইপের মানুষ বানাতে পারেন শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, তাহলে কিন্তু তার কাছে এই খাদ্য নিরাপদতা, সহায়ক মনোজগৎ, কঠিন শব্দটা যতই হোক না কেন, সে কি করে শিশু খাদ্যে মানে ভেজাল দেবে, সে কি করে তার খাদ্য অখাদ্য বানাবে, কিংবা আপনি যদি এভাবে চিন্তা করেন সে কিভাবে এই খাদ্য নিরাপদতার বাইরে চলে যাবে, আসলে কিন্তু যাবে না যদি তার ওই শিক্ষাটি থাকে, ওই চিন্তাটি থাকে। আর আমার কাছে যেটা মনে হয় যে আসলে যাতে বলেন না কেন, আমাদের গড়ে ওঠা, আমাদের বেড়ে ওঠা সবটার সাথে কিন্তু শিক্ষা ব্যবস্থারই একটা কন্ট্রিবিউশন, তার একটা অবদান আছে। এবং যে কথাটি বাবু ভাই বললে যে কত সের দুধের সাথে কত সের পানি মিশালে কি হবে, এটা আমরা হয়তো বাদ দিয়েছি। বাদ দিলেও কি আমরা বইয়ের থেকে বাদ দিলেও কি মন থেকে বাদ দিয়েছি? আসলে মন থেকে বাদ দিতে পারি নাই, যে কারণেই কিন্তু ওই ভেজালটি কিন্তু হয়ে গেছে। বইয়ের থেকে বাদ দেওয়াটা কিন্তু ব্যাপার নয়, সিলেবাসে থাকা না থাকাটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটি হচ্ছে আসলে আমি কি শিখছি। আমি একটা কথা বলি, আমাদের এই যে মানে আমি নিজে ব্যক্তিগত জীবনে একটা প্র্যাকটিস করেছি আমার যখন ছাত্রদেরকে নিয়ে, আমি জাস্ট
যে মুক্তাঙ্গনের শিক্ষণ, ওপেন ইয়ার লার্নিং, আমি একটা টার্ম তৈরি করেছিলাম যে ওপেন ইয়ার লার্নিং বা মুক্তাঙ্গনের শিক্ষণ। তুমি চলে যাও মাঠে, ঘুরে আসো, তুমি জাস্ট এই রাস্তা দিয়ে ঘুরে এসে আমাকে বলো যে এই রাস্তাতে তুমি কি দেখলা। এখন এই যে অবজারভেশনটা যদি তার ভেতরে তৈরি করা যায়, কয় জায়গায় হোটেলে খাবারের সময় অস্বাস্থ্যকর পরিবেশ, সেটি যদি সে শিখে আসতে পারে, তাহলে কিন্তু সেই নিরাপদতার বিষয়টি বলেন আর ওই শিক্ষার মানে পুষ্টির বিষয়টি বলে, সেটা কিন্তু তার মনের ভিতর তৈরি হয়ে যাবে। আমার কাছে কথাটা হচ্ছে যে কঠিন কথা বলতে চাই না, কঠিন করেও বলার দরকার নাই, এটা আধ্যাত্মিকতার কোনো প্রশ্ন নাই, স্পিরিটের কোনো কথা নাই, কিন্তু এক ধরনের আধ্যাত্মিকতা তো মনের ভিতর রাখতেই হয়, কারণ আপনার মনটা তো এমনি এমনি তৈরি হয়নি, এর পেছনে তো আরো অনেক রকমের উপাদান দিয়ে তৈরি হয়েছে। আর যে কথাটি বলা হচ্ছে যে আসলে মনোজগতের আউটপুট আধ্যাত্মিকতা কি রাখবে, এরকম একটা কথা আসছিল কোথায়, আসলে সাইফুল আজম খান বলেছিলেন আপনার মন আপনি কোন দিকে চালাবেন সেটি আপনার বিষয়। প্রত্যেকটি মানুষের একটা সেলফ কন্ট্রোল আছে এবং সেলফ প্রসেসিং আছে, যে যার মধ্য দিয়ে সে মনটাকে চালায়। মানুষ পাপ করবে না পুণ্য করবে এটা সমাজ নির্ধারণ করে না, মানুষ নিজেই নির্ধারণ করে সে পাপ করবে না পুণ্য করবে, খারাপ করবে না ভালো করবে, এটা কিন্তু আর কেউ বলে দেয় না। আপনার কাজ অন্যরা মূল্যায়ন করবে, কিন্তু কাজটা খারাপ বা ভালো আপনি নিজেই করছেন। আমার কাছে মনে হয় যে আমরা যদি খালি এটা মনে করি যে আমি একটা মানুষ, কিন্তু 100 কোটি লোক আমার দিকে তাকিয়ে আছে এবং সেই 100 কোটি লোক কিন্তু আমাকে বিচার করবে আমি খারাপ করছি না ভালো করছি, তখনই কিন্তু আপনার আচরণটা পরিবর্তন হয়ে যাবে। আসলে আমার কাছে মনে হয় যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন অবশ্যই দরকার, পারিবারিক শিক্ষার ভেতরে কিন্তু পরিবর্তন দরকার, মা বাবার শিক্ষার মধ্যে পরিবর্তন দরকার, এবং অবশ্যই সিলেবাসের ভেতরে পরিবর্তন দরকার। সবই একটি ধারাবাহিকতার ফল। একটা কথা বলে রাখি, আমাদের মা বাবারা অত্যন্ত মানে মার্ক পাওয়ার জন্য পাগল। আমি দেখেছি স্কুলের সামনে বাচ্চা পরীক্ষায় খারাপ করেছে, বাচ্চা কোনায় দাঁড়িয়ে সে ফাস্ট ফুড খাচ্ছে আর মা কাঁদতেছে। বাচ্চার ভিতরে কোনো বেকারই নাই যে নম্বর কম পেয়েছে, কিন্তু মা কাঁদছে। তাহলে এই যে জিনিসটা, এই ধরনের অ্যাটিচিউডটা, সেই অ্যাটিচিউড থেকে আসলে আমাদের শিক্ষাকে খুব সহায়ক, শিক্ষার ক্ষেত্রে খুব সহায়ক। আমরা এবং ওই বাচ্চাটি যখন বুঝতে পারবে যে মা কাঁদছে, তখন মনে করবে যে নম্বর পাওয়াটাই শিক্ষা, অন্য কিছু শিক্ষা নয়, এবং স্বাভাবিকভাবে এই নম্বর পাওয়ার জন্য কিন্তু সে প্রতিযোগিতা করবে। তখন কিন্তু সে আর মানবিক গুণাবলী সম্পূর্ণ মানুষ কিন্তু হবে কিনা সেটা কিন্তু প্রশ্নের বিষয়। অতএব আমি এই কথা বলতেই চাই যে শিক্ষা ব্যবস্থার এ সমস্ত জায়গাগুলোতে পরিবর্তন করতে হবে, মা বাবার মনের ভেতরে কিন্তু পরিবর্তন করতে হবে। আমার কাছে মনেই হয় যে প্রত্যেকটি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করার সাথে সাথে মা বাবার জন্য করে একটা ক্লাস থাকা দরকার, এবং সেই ক্লাসে তারা কি ধরনের বিহেভ করবে ফর তাদের বাচ্চাদের, সেটা কিন্তু ঠিক করা দরকার, কারণ অনেক মা বাবার কারণে কিন্তু সন্তান নষ্ট হয়ে যায়। অর্থাৎ এটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি আমার কথা কে শুনবে না শুনবে আমি জানি না, তবে আমার এই ধরনের পিকুলিয়ার কিছু মনে হয়, এবং আমি এই পিকুলিয়ার জিনিসগুলোকে নিয়ে কথা বলতেই চাই, কারণ আমি নিজের জীবনে কোনোদিন আমার সন্তানের মার্কশিট দেখতে চাইনি। আমি পরীক্ষা দিয়েছো ভালো হয়েছে ভালো হয়েছে, খারাপ হয়েছে ওকে, আমি কোনোদিন তার মার্কশিট দেখিনি, দেখতে চাইও না, এখনো দেখতে চাই না, খালি এইটুক একটু রেজাল্ট দিতে চাই, কেমন হলো পরীক্ষা, হ্যাঁ ভালো হয়েছে, বাস শেষ, আর কিছু না। তুমি যদি স্যাটিসফাই থাকো তাহলে ওটাই যথেষ্ট। জায়গাটা সকলেরই, মানে সকলে আমার মতো ভাববে কিনা সেটা আমি জানি না, কারণ প্রত্যেকের জীবনের এক এক রকমের লক্ষ্য থাকে, বাবা মার জীবনে একটা লক্ষ্য থাকে। কিন্তু আমি সকালবেলায় কথা বলছিলাম আমাদের একজন আমেরিকান প্রবাসী ভদ্রলোকের সাথে, তিনি তার সন্তানদেরকে আমেরিকায় পড়ান, কিন্তু সে একটা কাজ করেছেন যে আমি আমেরিকান নাগরিক, আমেরিকায় পড়াই, কিন্তু বাংলাদেশে আমি তাকে 4 বছর পড়িয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের মানুষ কতটা কষ্ট করে বড় হয়, সেই স্কুলে কিভাবে পড়াশোনা করে বাচ্চারা, মা বাবারা কিভাবে চলে, আমি 4 বছর তাকে পড়িয়ে তারপরে আবার আমেরিকাতে ফেরত নিয়ে যাচ্ছি, কারণ সে অন্তত এটা বুঝুক যে তার জন্য জীবন যতখানি সহজ, একটা বাংলাদেশি ছাত্রের জন্য জীবনটা অতখানি সহজ না। অন্ততপক্ষে মা বাবার ভিতরে ওইটুক বোধ আছে বলেই সে সন্তানকে এখান থেকে শিক্ষাটা নিয়ে গেল। এরকম ভাবে আমরা কয়জন ভাবি আসলে বলেন তো ডক্টর জয়নুল মোহাম্মদ জয়নুল আবেদিন? আমাদের জীবনের আমাদের জীবনের শিক্ষা, আমাকে যে নাকি কচু পাতার তলে আশ্রয় দিয়েছিল বৃষ্টির সময়, হ্যাঁ, কিংবা যে নাকি আমাকে ছাতা দিয়ে আমাকে বাড়িতে এগিয়ে দিয়েছিল কাদা মাখা পথে, তার ঋণটা আমরা শোধ করবো কি করে? এইরকম শিক্ষা দিয়েই তো শোধ করবো। এটি আমার কথা, আমি এভাবেই বলতে চাই। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। সবচেয়ে মানে আমি যে আপনি খুব সুন্দর করে অনেক কথা বলেছেন, যেটা আমি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, যে শিক্ষার ধারাবাহিকতা থাকা দরকার। যে শিক্ষাটা শুধু মানে
স্কুলের সিলেবাস পরিবর্তন করে হবে না, বাবা মায়েরও শিক্ষার দরকার আছে, আমাদের শিক্ষকদেরও শিক্ষার প্রয়োজন আছে, আর সমাজের বিভিন্ন স্তরের মানুষের সবার ভিতরে একটা পরিবর্তন আনার প্রয়োজন আছে। তো এইটা আমি মনে করি যে এই ধারাবাহিকতাটা খুবই দরকার। আমাদের ওহাব সাহেব বলছেন পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের সকল পর্যায়ে সততার চর্চা করা দরকার। আমরা কিন্তু ওহাব সাহেব এই সততার চর্চা করার কথাটাই আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, কারণ নিরাপদতা, খাদ্য নিরাপদ থাকছে না, পুষ্টিকর থাকছে না এই সততা এবং নৈতিকতার অভাবের কারণে। আমরা ওই জায়গাটাই যেতে চাচ্ছি আর কি, ওই জায়গাটার কথাই আমরা বলতে চাচ্ছি যে এত হয়তো মাঝে মাঝে তত্ত্ব কথা আলোচনা হচ্ছে, কিন্তু তত্ত্ব কথাগুলো আমাদের বোঝার প্রয়োজন আছে, সেগুলো আমরা আশা করছি যে আমরা পজিটিভলি নেব, আমরা সেই জায়গাটাই করব। এবং আপনাদের অনেকেরই কমেন্ট দেখছি, খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট। আমরা মানে শুধু একটা জায়গাতে আবার বাবলুর কাছে যেতে চাই। বাবলু অনেক সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছে তার নিজের জীবন থেকে, নিজের ইয়ের থেকে, সেগুলোর সঙ্গে আমাদের, আমি আবার সালাউদ্দিন সাহেবের প্রশ্নটার ভিতরে রিপিট করতে চাই। সালাউদ্দিন সাহেব বলছেন যে মানুষের মনোজগৎ নিয়ন্ত্রিত হয় অনেক কিছু দ্বারা, এই যে ধর্মীয়, সামাজিকতা, রাজনৈতিক নানান কিছু দিয়ে। এখন কি ওগুলো দিয়ে আমাদের মনোজগতের পরিবর্তন মানে অবশ্যই ইনফ্লুয়েসড হচ্ছে, কিন্তু আমরা কি এইটা রিভার্স করতে পারি কিনা, যে আমাদের মনোজগৎ আসলে ওই সমস্ত, যে সমস্ত ইস্যুগুলা, সালাউদ্দিন সাহেবের ইয়েটা একটু হাইলাইট করা যাবে না? আমি দেখছি খুঁজে। সালাউদ্দিন সাহেব এটা নয় যে আর তারপরে বলেছেন একটা, আমি দেখছি মানুষের, না এটা সরি সাইফুল আজম খান বলেছেন, সরি সাইফুল আজম খান বলেছেন মানুষের মনোজগৎ তার পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, দলীয়, পেশাগত, ধর্মীয়, রাষ্ট্রীয় রীতি নীতি, আইন, আদর্শ, উদ্দেশ্য, পরিবেশ, অনুশাসন দ্বারা প্রভাবিত হয়। মানে এটা ঠিক, ওগুলা দিয়ে প্রভাবিত হয়। এখন আমরা কি রিভার্স করতে চাচ্ছি? আমরা তো সেটাই বলছি যে আমরা আসলে মানুষের মনোজগতের পরিবর্তনটাই, নৈতিকতা, দায়িত্ববোধ, সামাজিক ঋণ, যেটার কথা বলেছেন থেকে, সেই যে দায়িত্ববোধটা, সেই সমস্ত জিনিসগুলা কি আমাদের ওইগুলা পরিবর্তন আনতে পারে কিনা, সেটা সম্বন্ধে তোমার কোনো বক্তব্য আছে কিনা? আমরা রেজাউল করিম সিদ্দিকীর কাছেও যাব এটা নিয়ে একটু আলোচনার জন্য। আগে এইটার সাথে আমাদের শিক্ষার কথাটা বলছি, যে বিশেষ করে পুষ্টিকর আমাদের শিক্ষা এবং তার সঙ্গে যে খাদ্য নিরাপত্তা ইত্যাদি, সেগুলোর সঙ্গে লিঙ্ক করে কি মনে হচ্ছে যে আমাদের ওইগুলা পারিপার্শ্বিকতাই আমাদের মনোজগৎকে কন্ট্রোল করবে, না আমরা মনোজগৎটা পরিবর্তন করে ওগুলাকে কন্ট্রোল করব? বাবলু, আওয়াজ আসছে না। আমি আরেকটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে স্টার্ট করি। আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের প্রফেসর মুজিবুর রহমান সমাজ বিজ্ঞানের ক্লাসে ঢুকে জিজ্ঞাসা করলো, তোমরা যারা যারা সিগারেট খাও দাঁড়াও তো দেখি। অনেকগুলা ছেলে পেলে দাঁড়িয়ে গেল, অনেকগুলা স্টুডেন্ট। ওকে বসো। আচ্ছা, তোমরা যারা যারা ছাত্র রাজনীতি করো দাঁড়াও তো দেখি। অনেক কম ছাত্র দাঁড়াইলো। তো বললো, আচ্ছা তো তোমরা সিগারেট খাওয়া বড়দের দেখলে আমরা লুকায় ফেলি, কিন্তু তোমরা আজকে কত ফ্রি। একজন টিচার জিজ্ঞাসা করলো, কারা খাও? ক্লাসের হাফ অফ দ্য স্টুডেন্ট দাঁড়ায় গেলা। আর যখন বললাম যে কারা কারা ছাত্র রাজনীতি করো, তোমরা মাত্র 2-3 দাঁড়াইলা। কিন্তু তোমরা তো হলে সিট পাও নাই রাজনীতিতে নাম লেখে। ইজিদের ছাত্র রাজনীতি অপরাধ? সিগারেট খাওয়াচ্ছেও অপরাধ যে তোমরা দাঁড়াইতে লজ্জা পাইলা? তো ওইটা উনি সোশ্যাল কন্ট্রোল করাইতে গিয়ে এটা বলছিল যে সামাজিক ভাবেও কিছু কন্ট্রোল হয়, যে মানে ছাত্র রাজনীতি সে করে বলতে লজ্জা পাইছে। তার মানে ছাত্র রাজনীতির এমন একটা জায়গায় গেছে, এই যে এখন আমি ওই কথাটায় আসি সাইফুল আজম খানের, যে সমাজ সোশ্যাল কন্ট্রোল, হ্যাঁ সোশ্যাল কন্ট্রোল করে, এই জিনিসটা লজ্জা পাইছে। কিন্তু এখন যদি আমরা বাংলাদেশে দেখি, থেকে 15 বছর আগে প্রফেসর ইউনুস বলতেছিল যে আমাদের ক্রাইমগুলা ইনস্টিটিউশনালাইজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানুষ এগুলাকে হজম করে ফেলছে, যেটা সাইফুল আজম খান সাহেব বলেছিলেন যে সামাজিক প্রাতিষ্ঠানিক। প্রফেসর ইউনুসের আর্টিকেলটা মনে আছে, 15 বছর আগে উনি লিখেছিলেন প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে
কর্মচারী পিয়ন নিয়োগে এত টাকা, আমি দেখছি বাংলাদেশে এগুলা ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে। তো এখন এটা কঠিন হবে আমরা যে কাজটা করতেছি, কিন্তু আবার কখনো কঠিন হবে না। ওনার প্রশ্নের উত্তরটা শুরু করতে হবে, এটা শুরু হতে হবে ঘর থেকে। আচ্ছা, তারপরে আজকে আমাদের যে এজেন্ডা শুরু হতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কারণ ওখানে আমরা পাঠাই শিক্ষা নিতে। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর এত জোর না দিয়ে পাশাপাশি মানুষকে শুদ্ধ মানুষ হওয়ার জন্য যদি আমরা চেষ্টা করি, তারা যে সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এবং হ্যাঁ, আজকে আপনি একটা এক্সাম্পল নিয়ে আসি, খুব সহজ এক্সাম্পল। আমরা যখন এই নিরাপদ খাদ্যের কথা বলছি, আচ্ছা আমরা ফিরে যাই নিরাপদ সড়ক আন্দোলন। আমরা যখন দেখলাম যে ছাত্র জনতার ভিতরে বিরাট একটা অ্যাওয়ারনেস আলো, দে হ্যাভ বিন ফ্রাস্ট্রেটেড ফর লং টাইম অ্যাবাউট দ্য ট্রাফিক ম্যাসাকার, তারা রাস্তায় বেরিয়ে আসলো। তখন আমরা কি করলাম, এই সাইফুল আজম খানের যে কথাগুলো আসলো, সামাজিক, রাজনৈতিক, দলীয় ইত্যাদি দ্বারা আমরা প্রভাবিত হয়ে কেউ কেউ চাইলো এটাকে পলিটিক্যাল বেনিফিট নিতে, আবার কেউ কেউ চাইলো পলিটিক্যাল ভয় এটাকে দামায় দিতে। তো এখন এই জিনিসগুলা, এই ধরনের স্ট্রাগল আসবে, কিন্তু আমরা যদি, যেটা আমরা লাস্ট 2 আলোচনায় হয়েছে, ইফ ইউ ক্যান স্টার্ট ফ্রম প্রাইমারি স্কুল, শিক্ষা ব্যবস্থা এটা ইজি হবে। আর এই মনোজগৎ যেহেতু নৈতিকতা মনোজগতের আউটপুট, কে জন্য বলছো, দ্যাট ইজ রাইট। সো এটা ডেভেলপ হবে ঘর থেকে। আর আমরা যদি রাষ্ট্র, প্রতিষ্ঠান বা রাষ্ট্র এটাকে যদি মর্যাদা দেই, আমরা যদি দেখি না সে গোল্ডেন জিপিএ প্লাস পাইলো না, সে একটা ভালো ছেলে, সে শুদ্ধ চিন্তার ছেলে। আজকে কৃষির কথা আসুন, আমরা এক সময়, এখন দেখেন আজকে গত 10 বছর বা 15, গত 20 বছর কৃষির কত চেঞ্জ। আজকে কত ছেলে বিডিআর থেকে রিটায়ার করে বালু চড়ে, থানা কর্মকর্তার সাথে কথা বলে বালু চলে বাউকুল করে বড়লোক হয়ে গেল। আজকে একটা মিডল ইস্টের লেবার যেতে গেলে 2 লাখ টাকা 5 লাখ টাকা দিতে হয়। এই টাকা দিয়ে আজকে অনেক কিছু করে পারতে। রেজা ভাইরা যেসব কাজ করছে, মিডিয়া যেসব কাজ করছে, এই মেসেজগুলো যদি তাদের কাছে যায়, তাহলে তারা গার্মেন্টসের জন্য লম্বা লাইন না দিয়ে তারা এই কাজটা ঘরে তাদের গ্রামেই করতে পারে। তো এবং এখানে চুরি হচ্ছে না, হচ্ছে না। এবং আমরা কেমিক্যালের কথা বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা করেছি যে নৈতিকতার মাধ্যমে আমরা কলা বা ফল পাকানো কতটুকু কেমিক্যাল ইউজ করব। ডেফিনেটলি এই নৈতিকতার জন্য প্রাতিষ্ঠানিক, পারিবারিক, সামাজিক, সাইফুল আজম খান যেই সেক্টরগুলো বলছে প্রত্যেক ক্ষেত্রে কাজ হওয়া উচিত। তবে আমাদের এজেন্ডা শিক্ষা শুড বি স্টার্ট ফ্রম প্রাইমারি স্কুল। এন্ড আমি আগে যেটা বলছিলাম সেখানে আবারও কন্টিনিউ করবো, ইন আদার লেভেল ইট শুড বি অন এন্ড অফ স্মল ব্লক অফ ওয়ার্কশপ টাইপ থিংস। ধন্যবাদ। আনমিউট করতে হবে স্যার। স্যার আপনার মাইক আনমিউট হতে হবে নাকি? আমার মাইকটা এখন ঠিক আছে। থ্যাংক ইউ। বুড়াতে আসলে সমস্যা এটা কিছুটা থেকেই যাচ্ছে। আমরা রেজা কর্মী সিদ্দিকের কাছে আবার একটু ফেরত যেতে চাই। রেজা, এখন আমরা শেষের দিকে চলে আসতেছি সময়ের, যে আমরা আজকে যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে খাদ্য নিরাপদতা সহায়ক মনোজগৎ, তাই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, এটা নিয়ে আমরা আসলে ব্যাকগ্রাউন্ড অনেকগুলো সুন্দর আলোচনা করেছি। আমার কাছে মনেই হয় যে এই আলোচনাগুলো খুবই দরকার। শুধু আমরা সিলেবাসের কথা বলি নাই, আমরা কথাগুলো বলেছি সার্বিকভাবে, এবং বিশেষ করে জাতির জন্য ঋণ এবং মানুষের সমাজের জন্য যে আমাদের ঋণ দায়বদ্ধতা আছে। আজকে সঠিকভাবে বলেছেন, আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, মানে ওই বিশ্ববিদ্যালয়ের খরচ কত একটা ছাত্রের জন্য, সেই ছাত্রটা জনগণের পয়সা থেকে, সেই খরচগুলো জনগণের পয়সা থেকে আসছে। ফলে আমার যদি সেই দায়বদ্ধতা না থাকে যে জনগণের পয়সা থেকে আসছে, সেই শিক্ষাটাও যদি আমি না গ্রহণ করে থাকি, আমার মনোজগৎটা তাহলে কোথায় যাবে? যে আমার কোনো কিছু নেই, আমি আমি আমার টাকা বানানোর দরকার, আমি টাকা বানাইতে যাই, আমি দুধে ভেজাল দেব, আমি বা মুরগিতে এটা দেব ওটা দেব, আমি আনারসে হরমোন দেব, আমি চানাচুর ফুচকা বেচার সময় আমি ভেজাল দেব, আমি জুস বানানোর সময় তার মধ্যে ভেজাল দেব, রং দেব, নানান কিছু। এই যে এত কিছু চিন্তা চেতনা মানে আসবে না যদি আমার সামাজিক দায়বদ্ধতা থাকে, যে আমি মানুষকে আসলে ক্ষতি করবো না, এরকম একটা নৈতিকতা। এখন আমরা শেষের দিকে চলে গেছি। আমি আপনি আজকের বিষয়টার জন্য আমাদের সর্বশেষ আর 2-3 মিনিটে আপনি একটু আপনার মন্তব্য
শেষের মন্তব্যগুলো কি সেটা একটু কাইন্ডলি বলবেন। আজকে যেগুলো হয়েছে আপনি সেগুলো দেখেছেন, প্রশ্নগুলো আসছে সেগুলো দেখেছেন, মন্তব্য এসেছে সেগুলো দেখেছেন, সবকিছুর ভিত্তিতে আপনি বাকি আর 2-3 মিনিট সময় আপনাকে, আর আপনি কি আমি 10 সেকেন্ড চাচ্ছি একটা কথা বলার জন্য, একটা মিনিট। তুমি যাবা পরে সেকেন্ড বলেন। বলে নেই বাবলু রেজাউল করিম সিদ্দিকী বলে। জি, ধন্যবাদ। আসল কথা হচ্ছে, এই কথাটি হচ্ছে আসল কথা। আহমদ সালাউদ্দিন বলেছেন যে দেশজ সম্পদ, মূল্যবোধ, ঐতিহ্য, সংস্কৃতি নির্ভর শিক্ষার খোঁজ করতে হবে। শিক্ষার খোঁজ তো আসলে আমাদের, ওই যে বললাম, আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম যে আহ, সবার আমি ছাত্র, যে আকাশ আমায় শিক্ষা দিলে উদার হতে ভাইরে। আমরা তো আসলে প্রকৃতি থেকে, জীবন থেকে, মানুষের আচরণ থেকে কোনো শিক্ষা গ্রহণ করছি না, এবং এই শিক্ষা গ্রহণ না করার কারণেই আমরা আসলে মানুষ হয়ে উঠছি না, আমরা আসলে যন্ত্র হয়ে উঠছি। আমরা আসলে কি বলা যায় যে মানে একটা হিউম্যান রিসোর্স, আমি হিউম্যান রিসোর্স বলছি, কিন্তু হিউম্যান রিসোর্স তো মানে একটা পাহাড়, একটা পাথরও তো হিউম্যান রিসোর্স হতে পারে। একজন মানুষও এরকম রিসোর্স, মানে রিসোর্স বলতে যন্ত্র, আমি কথাটাকে এই দৃষ্টিতে বলছি। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হয়ে উঠবো, সেই রকম শিক্ষা ব্যবস্থা আসলে তৈরি করাটা খুবই দরকার। এবং আমরা যে কথাটা আমরা এর আগে আলোচনা করেছি, যে তৃণমূল পর্যায় থেকে, প্রাইমারি স্কুলে যেমন বলেন, পরিবার পর্যায়ে যেমন বলেন, এবং আপনি নিজেই বলেছেন যে ধারাবাহিকতা একটা থাকা দরকার আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে আমাদের ঋণ আছে, সমাজের কাছে আমাদের ঋণ আছে, সে ঋণটা শোধ করা দরকার। এখন ওইটাই যে খাদ্য নিরাপত্তা সহায়ক মনোজগৎ শুধুমাত্র না, এই মনোজগৎ আমাদের তৈরি হবে সমাজের কল্যাণ করা মনোজগৎ। গতকাল বাংলাদেশে ছিল নিরাপদ সড়ক দিবস। আমাদের সড়ক মন্ত্রী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে স্কুলে স্কুলে বাচ্চাদেরকে শেখাতে হবে রাস্তা পারাপারের নিয়ম কানুন কি। ব্যাপারটি যদি এরকমই হয়ে থাকে, তাহলে নিরাপদ শিক্ষা, নিরাপদ সড়ক, নিরাপদ খাদ্য, সবকিছু নিয়েই কিন্তু আসলে আমাদের এই আন্দোলনটি হওয়া দরকার। আজকে কালকে যখন ভেজালে আবার আমরা ডুবে যাব, তখন আমাদের প্রধানমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী বলবেন কলেজে কলেজে, স্কুলে স্কুলে আমরা নিরাপদ খাদ্য নিয়ে ক্যাম্পেইন করতে চাই। এই ক্যাম্পেইনটা এখনই শুরু হবে না কেন? আমি হাত ধুয়ে খাই, হাত ধুয়ে কেন খাই? কত রকমের জীবাণু মুক্ত করে হাত ধুয়ে খাই, এটি আমি ছোটবেলা থেকেই শিখবো না কেন? আমি কেন ওই মানে কুল যখন খাবো, কুলের ভিতর কি আছে, বা যে খাদ্যটি খাচ্ছি সেটার ভিতরে কি আছে, কি পুষ্টি আছে, কিভাবে থাকলে পুষ্টি থাকবে, সেটি আমি শিখবো না কেন? আমি যখন খাদ্য অপচয় করছি, তখন কতজনের খাদ্য অপচয় করছি, এর ফলশ্রুতিতে সারা পৃথিবীতে কি হচ্ছে, সেইটা আমি শিখবো না কেন? তাহলে আমার শিক্ষাটি কি শুধুমাত্র পরীক্ষায় পাশ করে 2+2 4 বানানোর শিক্ষা? সেটি নিশ্চয়ই নয়। এই জায়গাটিতে আমার খোঁজে আপনি যেটা যথার্থভাবে বলেছেন, অভিভাবকের শিক্ষা দরকার, শিক্ষকের শিক্ষা দরকার, এবং অবশ্যই তৃণমূল পর্যায়ে সকল ছাত্রছাত্রী শিক্ষা দরকার। আমার জাতি তো আসলে হয়েছে কি, যে শিক্ষা ব্যবস্থার ভেতরে মানে অন্য জিনিস ঢুকে গেছে, সেই জন্য জাতির মাথা থেকে শিক্ষাটি উধাও হয়ে গেছে। আমাদের কোনো জায়গাতেই শিক্ষা নেই, আমাদের রাজনীতিবিদদের মধ্যে শিক্ষা নেই, আমি নিশ্চিত করেই বলতে পারি। আমাদের অন্যান্য যে সমস্ত সিস্টেম আছে, সে সমস্ত সিস্টেমে শিক্ষা নেই। সব জায়গায় শুধুমাত্র কিভাবে কাগজ তৈরি করতে হবে, ফাইল তৈরি করতে হবে, টাকার ভাউচার বানাতে হবে, এবং কিভাবে নিজের উদর পূর্তি করতে হবে। সমাজের বুভুক্ষতা নিরসন তো করার দরকার নেই, আমার নিজের একটু হলেই হলো। আসলে এই রকম বাজে উদাহরণগুলো সৃষ্টি হয়েছে কারণ শিক্ষাটির অনুপস্থিতির কারণে। আমি মনেই করি যে আসলে ওই জায়গাটিতে হাত দেওয়া দরকার। আপনি নৈতিকতার কথা বলছেন, আমি নৈতিকতার সাথে একমত, এবং আমি এটাই বলি যে সততা, নৈতিকতা এগুলো স্বয়ংভূ কোনো বিষয় না, এটা হঠাৎ করে হয় না। এটি আসলে মাটি থেকে, তৃণমূল থেকে, মায়ের গর্ভ থেকে হোক, মায়ের মন থেকে হোক, বা বাবার আচরণ থেকে হোক। একজন বাবা নিজে ব্যক্তিগতভাবে অতিরিক্ত টাকা আয় করে বালিশের নিচে লুকিয়ে রাখবেন, আর সন্তানকে বলবেন মানুষ হ, মানুষ হ, নিশ্চয়ই এভাবে হবে না। অতএব আপনাকে ওই রকম ভাবেই নিজের সন্তানকে তৈরি করতে হবে, আপনার পরিবারকে তৈরি করতে হবে, সমাজকে তৈরি করতে হবে। এটাই আমার কথা। আমি মনে করি এটা একটা আন্দোলন, এবং আন্দোলনটি ধারাবাহিকভাবেই যাওয়া দরকার, এবং সেটি নিরাপদ খাদ্যের আন্দোলন, সুস্থ মানুষ তৈরির আন্দোলন, মনোজগৎ বিকাশের আন্দোলন, সবকিছু একসাথেই একই ধারাতে অগ্রসর হওয়া দরকার। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসলে ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। আসলে আমরা এখন একটু যে এই বাকি সময়টুকু আর হয়তো 10 সেকেন্ডস নয়,
আমি 1 মিনিট বা 1.5 মিনিট লাগলে সেটাও নাও তুমি। জিয়াউল হক বাবলু, সমাপনী মন্তব্য। আচ্ছা, আমি সমাপনী আমি 10 সেকেন্ড চাইছিলাম একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য, যে আমরা শিক্ষা ব্যবস্থা করি ওই সাইফুল আজম খানের এগেইন প্রত্যেকটা স্টেয়ারের কথা বললেন, কিন্তু আমি বলি আমি আমার মনোজগৎকে যেরকম দেখবো, আমি আমার স্বাস্থ্যটাকে সেরকম ভাবে দেখবো। ওকে, আমি যা খাই সেটাই আমি। আমি যদি এখন ফিজি ড্রিঙ্কস খাই, আমি যদি এখন কোল্ড ড্রিঙ্কস খাই, নর্মাল ক্যান অফ কোন 375 গ্রামের একটা কুকে 12 চামচ চিনি আছে। আমি যদি একটা কোক খাই, আমি 12 চামচ চিনি ঢুকাইলাম ভিতরে। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড আমি যা খাই এটা আমার বডির ভিতরে আসতেছে। সো আমার মাইন্ডসেটকে, আমার মনোজগৎকে আমি এখন ফুড সেফটির অ্যাসপেক্টে বলতেছি, যে আমাদের বাচ্চারা যারা আমি দেখলাম, আমি আমার ছেলে বর্তমানে একই মন্ত্রণালয়ে কাজ করি, পরিসংখ্যান মন্ত্রণালয়ে। ছেলেকে বললাম চলো যাই, আমি লাঞ্চ খাওয়াবো। সে ফুড অর্ডার দিল, সালাদ, অ্যাভোকাডো, চিকেন উইদাউট ফ্যাট। আমি আমার ছেলেদেরকে নিয়ে যখন বাংলাদেশে যাই, সিঙ্গাপুরে থামলাম। সিঙ্গাপুরে ম্যাকডোনাল্ডসে লং কিউ, ওয়েস্টার্নরা যাচ্ছে ম্যাকডোনাল্ডসে, আমরা সালাদ খাই। সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, ঢাকাতে ওরা বার্গার নিয়ে ব্যস্ত, ফিজি ড্রিঙ্কস নিয়ে ব্যস্ত। আমার ছেলে পানি খাচ্ছে, চা খাচ্ছে। তো এটা আমি মেসেজটা দিলাম যে আমাদের দেশে ঢাকার ছেলেপেলেরা বা তারা মনে করতেছে যে ফিজি ড্রিঙ্কস খাওয়া, বার্গার খাওয়া স্মার্টার, কিন্তু যারা স্মার্ট তারা এখন এগুলো ছেড়ে দিচ্ছে। আর একটা মেসেজ দিতে বলছিলাম যে আমি যা খাই সেটা আমি। উই অল শুড বি অ্যাওয়্যার অফ আওয়ার ফুড সেফটি, আওয়ার ফুড সিলেকশন। সো এটাই আমার বলার বাদ ছিল। তো এটা আমার কাছে মনে হলো যে মানে টেক হোম মেসেজ ফর এভরিওয়ান এন্ড টু পাস দ্য মেসেজ দ্য ওয়েস্টার্ন স্মার্ট পিপল আর ইন দ্য ম্যাকডোনাল্ডস সালাদ খাচ্ছে, আর তুমি আবার বার্গার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে মানে এত ব্রিলিয়েন্ট আলোচনা হয়েছে যে মানে আমার আমার নিজের মনোজগতের ভিতরেও অনেক পরিবর্তন হয়েছে। রেজাউল করিম সিদ্দিক এবং বাবলুকে অনেক ধন্যবাদ। যে কথাগুলা, অনেকগুলা কথাই আসলে সবগুলা কথাই, কোনটাকে হাইলাইট করবো আর কোনটাকে কি করব, কিন্তু একটা জিনিস যেটা, সেটা হলো যে কথাটা বাবলু এখন একটু উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছিল, যে আমাদের একদিকে যেরকম খাদ্যের উৎপাদন থেকে খাবার খাওয়ার আগ পর্যন্ত যে খাচ্ছি, এবং এর মাঝখানে যারা খাদ্য জগতে আছেন তাদের সবার মনোজগতের পরিবর্তন দরকার। এবং তার আগে আমাদের বাবা মা আছেন, রাজনীতি, তারপরে পরিবেশে আছে, বন্ধু বান্ধব আছে, রাজনীতি আছে, ব্যবসা বাণিজ্য আছে, সর্বত্রই আসলে পরিবর্তন দরকার। যদি এই পরিবর্তনগুলা শিক্ষা থেকে আসতে হবে, যদি শিক্ষা ঠিক না থাকে তাহলে এই পরিবর্তনগুলো হবে না আমরা যেগুলো চাচ্ছি। আমরা শুধু পাশ্চাত্যের শব্দটা ব্যবহার করছি না, বলছেন পাশ্চাত্যের লোক ম্যাকডোনাল্ড যাচ্ছে সালাদ খাইতে, আমি খাচ্ছি মানে করতে। ফলে আমাদের সেই মানসিকতার যদি পরিবর্তন না হয় তাহলে কি করে আমরা কোথায় যাব? বাবা মায়ের মানসিকতা, সন্তানের মানসিকতা, শিক্ষকের মানসিকতা, রাজনীতিবিদদের মানসিকতা, সবার মানসিকতা পরিবর্তন দরকার, এবং সেটা শিক্ষা থেকে। এবং সেই শিক্ষাটা স্কুল কলেজে অবশ্যই বইয়ের ভিতরে গুরুত্বপূর্ণ, কারণ সেখানে কি শেখানো হচ্ছে, কিন্তু সেই সাথে সাথে আমার অনানুষ্ঠানিক শিক্ষাগুলো সেখানে আসতে হবে। আমাদের আসলে বাবা মাকে তৈরি করতে হবে, আমাদের রাজনীতিবিদদেরকে তৈরি করতে হবে, সবার শিক্ষাই আসলে এর ভিতরে আসা দরকার। আমাদের শিক্ষা ব্যবস্থাটা বলতে আমরা শুধু স্কুলের শিক্ষাটাই বোঝাচ্ছি না, আমরা অনানুষ্ঠানিক যে সমস্ত শিক্ষা আছে সেই সমস্ত শিক্ষা ব্যবস্থায় আনতে হবে। গুরুত্বপূর্ণ কথা হলো আমার মানুষের মনের ভিতরে পরিবর্তন, আমি কি করতে চাই সেই সিদ্ধান্তটা যেহেতু আমিই নেই। রেজাউল করিম সিদ্দিকী বলেছেন, মানুষ ভালো করবে না খারাপ করবে এই সিদ্ধান্তটা সেই নেবে। আমি যারা যে ধর্মেরই বিশ্বাস হোক না কেন, সেই ধর্মের ভিতরেও কিন্তু এই কথাগুলো রয়ে গেছে, যে ভালো মানুষকে জ্ঞান এবং বুদ্ধি দিয়েছি, সেই বুদ্ধি দিয়ে সে কোনটা ভালো এবং কোনটা মন্দ সে বেছে নেবে, এবং তার ভিত্তিতে তার বিচার হবে। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবাই সেই বিচারে বিশ্বাস করতেছি, এবং সেই তার বিচার হবে সেভাবে। এই জগতে বিচার হবে, এবং যারা পরজগতে বিশ্বাস করেন তারাও জানেন যে পরের জগতে বিশ্বাস হবে। ফলে নৈতিকতা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গাটা, যে জায়গাটা শুধু এই সময়ে বেঁচে থাকার জন্য নয়, ভালো খাবো,
পুষ্টিকর খাবো শুধু এইটুকুর ভিতরে নয়, আমার যে ব্যবহার, আচার ব্যবহার, অন্যের প্রতি ব্যবহার, আমার যে দায়িত্ববোধ, আমার যে ঋণ, সে সবগুলোর জন্যই আসলে আমাদের নৈতিকতার প্রয়োজন এবং মনোজগতের প্রয়োজন। আমরা শব্দটা আবার ব্যবহার করছি, যতই কঠিন মনে হোক না কেন, আমি এটা মনে করি না যে এটা একটা কঠিন কাজ। আমাদের মনোজগতের ভিতরে এই শব্দটা গেঁথেই নেওয়া দরকার যে আমাদের মনোজগতের পরিবর্তন দরকার। আচ্ছা, তো যাই হোক আর কি, আমি আমি শেষ করতে চাই এখনই হয়তো আজান পড়ছে অথবা পড়ে যাবে। আমি মনে করছি যে যে আমাদের, আশা করি যে আমি আজকে যারা পাশে ছিলেন বা আমাদের যারা পাশে ছিলেন বলতে বুঝাচ্ছি যে আমার পাশে খরলাসে তো যারা কমেন্টস গুলো করেন, সেই যারা কমেন্টস করেছেন গুরুত্বপূর্ণ, সবাই খুবই মূল্যবান কমেন্ট করেছেন। এবং আমি মনেই করি যে কোনো কোনো কমেন্ট গুলার থেকে বিষয়বস্তু নিয়ে হয়তো আমরা আরেকদিন আমাদের এই মনোজগতের পরিবর্তনের সাবজেক্টটা নিয়ে আমরা আরেকবার আলোচনা করব। ওই কমেন্ট গুলোর ভিত্তিতে আমাদের আমি দেখছি যে কিছু আলোচনার বিষয় রয়ে গেছে, সেটা নিয়ে আলোচনা করতে চাই এবং আপনারা সাথে থাকবেন। যদি আপনারা কেউ আমাদের যারা সাথে ছিলেন পাশ থেকে, যারা কমেন্ট করেছেন, মন্তব্য করেছেন অথবা করেন নাই, তারা যদি কেউ আমাদের সঙ্গে কোনোদিন আলোচনায় আসতে চান, আপনাদের জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদের এই প্রতিপাদ্য বিষয়টা, খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির সহায়ক মনোজগৎ চাই এবং তার জন্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন চাই, সেইগুলো নিয়ে কথা বলতে যদি আপনারা আসতে চান, আমরা এই সিরিজটা চালু রাখবো। আরো হয়তো এতে আমরা পরিকল্পনা করছি, আমরা কথা বলছি এখন যে আমাদের শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব এনাদেরকে নিয়ে একটা সর্বশেষ আলোচনার ভিতরে আমরা আসতে চাই, যাতে করে আপনাদের কথাগুলো, আপনাদের মন্তব্যগুলো আমরা তাদের সামনে তুলে ধরতে পারি। আমাদের জাতীয় যারা নীতি নির্ধারক আছেন, তারা যাতে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় সঠিক পরিবর্তন আনতে পারে, এটা আমাদের পরিকল্পনা। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যদি কেউ আসতে চান সেটা আমাদেরকে জানাবেন। আমি আজকে সবাইকে আর একবার সাথে থাকার জন্য, বাবলু অনেক দূর দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছে, বাবলুকে অনেক ধন্যবাদ। রেজাউল করিম সিদ্দিকী তো আমাদের পিসা ফাউন্ডেশনেরও প্রাণ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই বলে এখন আমার মনে আর একবার সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করছি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা চলে যাচ্ছি। বাবলু থেকে তো